ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত স্কুলগুলিতেই সামনে রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেদিকেই লক্ষ্য রেখে নবম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনের পাঠ্য অজিত দত্তের লেখা নগর কবিতার বিষয়বস্তু আজকে আবারও একবার আলোচনা করছি। ইতিপূর্বে আমার চ্যানেলে তোমরা এই টেক্সট পোর্শনের ওপর থেকে অনেক ভিডিওই পেয়েছো, কিন্তু আজকে পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে রিভিশনের জন্য কিভাবে এর বিষয়বস্তুটাকে তোমরা মাথায় রাখবে, কিভাবে এর রূপকগুলি তোমরা বুঝে নেবে, যাতে করে 3 নম্বর বা 5 নম্বর কোনো প্রশ্নেরই উত্তর দিতে তোমাদের অসুবিধা না হয়, সেভাবেই কিন্তু আজকের আলোচনা করব। আমরা দেখব যে মানব জীবনের শত বাধা, প্রতিবন্ধকতা বা ব্যর্থতার মাঝেও যে এগিয়ে চলতে হয়, এগিয়ে চলাই যে জীবনের মূলমন্ত্র, তাই কিন্তু এই কবিতার রূপকের আড়ালে কবি অজিত দত্ত উপস্থাপন করেছেন। কবি মানব জীবনের যে অনন্ত প্রবহমানতা, এটাকেই দূর সিন্ধু পারে তরীর বা নৌকোর পাড়ি দেওয়ার মধ্য দিয়ে উপস্থাপন করেছেন। প্রথমে আগে আমরা জেনে নিই যে কোন রূপকের আড়ালে মূল কোন বিষয়কে কবি উপস্থাপন করেছেন। এখানে প্রধানত 4টি দিক রয়েছে কবিতায়। প্রথম দিকটি হচ্ছে মানব জীবন। মূল বিষয় হচ্ছে মানব জীবন, বা কবিতার নিজের অস্তিত্বকেই বুঝিয়েছেন। সেটিকে কবি কবিতায় কোথাও বলেছেন, তোমাদের টেক্সটে দেখবে 6 নম্বর লাইনে রয়েছে এ তরিতে, অর্থাৎ তরি বলে উপস্থাপন করছেন। আবার 10 নম্বর লাইনে পাবে বাণিজ্য তরি। এরপর কবিতার 12 নম্বর লাইনে রয়েছে নৌকা, 17 নম্বর লাইনে রয়েছে তরি। তাহলে তরি, বাণিজ্য তরি বা নৌকা, এই যে শব্দগুলি রয়েছে, এই শব্দগুলির মধ্য দিয়ে মানব জীবনকে উপস্থাপন করেছেন। মানব জীবন এখানে মূল বিষয় এবং রূপক হচ্ছে এই নৌকো বা বাণিজ্য তরী। এরপর 2 নম্বর যে মূল বিষয় সেটা আমরা দেখব দূর সিন্ধু পারে। একদম ফার্স্ট লাইনে রয়েছে দূর সিন্ধু পারে। এরপর কবিতার 17 নম্বর লাইনে দেখবে রয়েছে সপ্ত সিন্ধু পারে। এটা হচ্ছে রূপক। দূর সিন্ধু পারে বা সপ্ত সিন্ধু পারে, এ দুটি হচ্ছে রূপক। এর আড়ালে যে মুখ্য বিষয় সেটা হচ্ছে কবির মনের আশা, আকাঙ্ক্ষা বা কল্পনার যে জগৎটি রয়েছে, যেখানে কবি প্রতিনিয়ত পাড়ি দিতে চান বা হারিয়ে যেতে চান, তাকেই এখানে দূর সিন্ধু পারে বা সপ্ত সিন্ধু পারে এই রূপকের আড়ালে ফুটিয়ে তোলা হয়েছে। এটা গেল 2 নম্বর দিক। এরপর 3 নম্বরে আমরা দেখব তটের কিনারে। কবিতার 2 নম্বর লাইনে রয়েছে আর শেষের দিকে 18 নম্বর লাইনে রয়েছে তটের কিনারে। তটের কিনারে বলতে কবি মূলত, তটের কিনারে হচ্ছে রূপক, এর আড়ালে কবি বোঝাতে চেয়েছেন বাস্তব ক্ষেত্র বা বাস্তব জীবনের প্রেক্ষাপট। সেটা পারিবারিক, সামাজিক, যে কোনো কিছুই হতে পারে। তাহলে তটের কিনারে হচ্ছে রূপক এবং তার আড়ালে যে মুখ্য বিষয় সেটা হচ্ছে বাস্তব জীবনের প্রেক্ষাপট। এরপর 4 নম্বর যেটা কবিতার বিষয়, যে নামেই কিন্তু কবিতার নাম নগর। নগর হচ্ছে একটি লোহা নির্মিত অংশ, যার দ্বারা নৌকোকে তটভূমিতে আবদ্ধ করে রাখা হয় বা আটকে রাখা হয়, যাতে না নৌকো স্রোতে ভেসে যেতে পারে। এই নগর হচ্ছে একটি রূপক। তার আড়ালে রয়েছে কি বন্ধন। যে বন্ধন, সেই যে বন্ধন বা যে দায়িত্ব কর্তব্যের জোরে বা জন্য কবি তার বাস্তব জীবনের প্রেক্ষাপটে বাঁধা পড়ে আছেন, বন্ধনে বাঁধা পড়ে আছেন বা দায়িত্ব কর্তব্যের জন্য আটকে আছেন, কোনোভাবেই যে বাস্তব জীবনের প্রেক্ষাপট থেকে তিনি বিচ্যুত হতে পারছেন না। তাহলে এই 4টি রূপক আমরা কবিতায় দেখব এবং 4টি মূল বিষয় রূপকের আড়ালে রয়েছে। আবারও একবার বলছি 4টি রূপকের কথা। প্রথম হচ্ছে তরী বা নৌকা, যার পেছনে মূল বিষয় হচ্ছে মানব জীবন। 2 নম্বর হচ্ছে দূর সিন্ধু পারে বা সপ্ত সিন্ধু পারে, যার পিছনে মূল বিষয় হচ্ছে কবির মনের বা মানুষের মনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষার বা কল্পনার একটা জগৎ, যেখানে মানুষ প্রতিনিয়ত পাড়ি দিতে চায়। শুধু কবি নয়, সমস্ত মানুষই কিন্তু মনের মধ্যে এরকম একটা জগৎ তৈরি করে রাখে, যেখানে প্রতিনিয়ত সে পাড়ি দিতে চায়। এরপর 3 নম্বরে রয়েছে তটের কিনারে। তটের কিনারে বলতে
বাস্তব জীবনের প্রেক্ষাপটকে বোঝানো হয়েছে। আর নোঙর হচ্ছে 4 নম্বর। নোঙর, যার মূল বিষয় হচ্ছে বন্ধন বা দায়িত্ব কর্তব্যের জোরে আটকা পড়ে থাকাকে বোঝানো হচ্ছে। এইভাবে আমরা যদি কবিতার 4টি মুখ্য বিষয়কে বুঝে নিতে পারি, এরপর কবিতার বিষয়বস্তু আমাদের বুঝতে খুব একটা বেশি শক্ত মনে হবে না। এরপর আমরা দেখব কবিতায় কবি বারবার দাঁড় টানার কথা বলছেন। দাঁড় টানাটা হচ্ছে কবির একটা প্রচেষ্টা বা মানব জীবনের প্রচেষ্টায় দাঁড় টানার মাধ্যমে কবি বা মানুষ তার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা বা কল্পনার জগতে পাড়ি দিতে চায়। আরও কিছু প্রচেষ্টার কথা এখানে রয়েছে, যেমন কি না মাস্তুলে পাল বাঁধার প্রসঙ্গ রয়েছে, বা তারায় তারায় কবির দিক নির্ণয় করার কথা রয়েছে। তাহলে কবি যে শুধু দাঁড় টানার মাধ্যমেই তার স্বপ্নের জগতে হারানোর প্রচেষ্টাটা নিয়েছেন তা নয়, সেখানে মাস্তুলে পাল বেঁধেছেন বা তারায় তারায় দিক নির্ণয় করেও তিনি তার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষার জগতে পাড়ি দেওয়ার চেষ্টা চালিয়ে গেছেন। এভাবে কবি কবিতার মধ্যে প্রচেষ্টা নিয়েছেন। আসলে এই প্রচেষ্টাগুলো হচ্ছে কি না বাণিজ্য তরীকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। আসলে কবি নিজের জীবনকে তার সেই স্বপ্ন, কল্পনা বা আশা আকাঙ্ক্ষার জগতে উপনীত করানোর একটা চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন। এরপর আমরা দেখব যে কবিতার প্রথম যে 4টি লাইনের একটা ছোট স্তবক রয়েছে, সেখানে শেষ 2টি লাইনে বলছেন যে মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। ঠিক এই 2টি লাইনই আবার কবিতার শেষে রয়েছে, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। তাহলে প্রথম স্তবকের শেষের 2টি লাইনে মিছে দাঁড় টানার কথা বলছেন, আর একদম কবিতার শেষে গিয়ে ওই 2টি লাইনকে মধ্যে মিছে শব্দটা নিয়ে আছে তবু। তাহলে এই শব্দটার হেরফের হলো কেন? কবি কবিতা শুরুতে বলতে চাইছেন যে প্রথমে তিনি ব্যর্থতাটাই প্রকাশ করছেন। তিনি বুঝে গেছেন যে তিনি মিছেই দাঁড় টেনে চলেছেন। কবি সম্পূর্ণরূপে তার জীবন সম্পর্কে অবগত, মানব জীবন সম্পর্কে কবি অবগত হয়েই কবিতাটা আমাদের কাছে উপস্থাপন করছেন যে মানব জীবনে যে বাস্তব প্রেক্ষাপট, সেই বাস্তব প্রেক্ষাপটে আমরা যে দায় দায়িত্ব কর্তব্যের মায়ার বন্ধনে বাঁধা পড়ে আছি, আটকে আছি, সেই বন্ধনকে আমাদের অতিক্রম করার মতো বা বিচ্ছিন্ন করবার মতো আমাদের ক্ষমতা নেই। আমরা আমাদের যতই স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, কল্পনার জগৎ মনের মধ্যে তৈরি করি না কেন, সেখানে উপনীত হওয়াটার মতো ক্ষমতা আমাদের নেই। তাই যতই আমরা প্রচেষ্টা অবলম্বন করি না কেন সেটা বৃথা। তাই কবি প্রথমেই স্বীকার করে নিচ্ছেন যে তিনি মিছেই দাঁড় টানছেন। এরপর কবিতার শেষে গিয়ে আবার তবু শব্দটা কেন ব্যবহার করলেন? কবিতার শেষে গিয়ে কবি যখন কবিতার শেষে যাচ্ছেন, তার মাঝখানে তো একটা বিষয়বস্তু নিয়েছেন, একটা কবির বাস্তব জীবন সম্পর্কে যে সচেতনতা, সেটা কবি এখানে ব্যক্ত করেছেন। তারপরেও যে তিনি সেই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, সেটা বোঝাতে গিয়ে তবু শব্দটা ব্যবহার করছেন। তাহলে এবারে আমরা যাই কবি তাহলে কবিতার মাঝখানে কি বিষয়বস্তুটা উপস্থাপন করলেন। যে বিষয়ের ভিত্তিতেই সিদ্ধান্তবশত যেন কবি বলছেন যে এই ব্যর্থতা তার জীবনে থাকবেই, তবুও তাকে সেই প্রচেষ্টাটা অবলম্বন করতেই হবে। তাহলে ব্যর্থতার মধ্যে, বাধা প্রতিবন্ধকতার মধ্যেও এগিয়ে যাওয়ার প্রচেষ্টাই এখানে কবি কবিতায় মূলত উপস্থাপন করতে চেয়েছেন। তাহলে এবার বিষয়বস্তু স্বরূপ মাঝখানে কি রয়েছে? কবি বলছেন যে এখানে প্রথমেই দ্বিতীয় যে স্তবক শুরু হচ্ছে, মানে প্রথম 4টে লাইনের স্তবকের পরেই কবি জোয়ার ভাটার প্রসঙ্গ নিয়ে এসছেন। আসলে জোয়ার যখন নদীতে আসে, তখন প্রবল জলের স্রোতের প্রবাহে নৌকো যদি নোঙর না করা থাকে, তাহলে কিন্তু সে ভেসে যেতে পারে, এবং নোঙর করা থাকে বলে নৌকোটা ভেসে যায় না। জলের ওপরেই সে এগিয়ে যেতে চায়, কিন্তু যেতে পারে না, নোঙর করা থাকে বলে। আর যখন ভাটা আসে, তখনও নৌকো নদীর তটে নোঙর করা থাকে, তখন কিন্তু তার ভেসে যাওয়ার কোনো ব্যাপারই নেই। কেন না, নদীর তটে সে সময় যে স্থানে নৌকোটা নোঙর করানো আছে, সেখানে কিন্তু জলস্তর হয়তো আর নেই, বালির ওপরেই হয়তো
নৌকোটি দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই জোয়ার ভাটার যে প্রাকৃতিক দিকটিকে উপস্থাপন করেছেন কবি কবিতায়, তার আড়ালে মূলত রয়েছে মানব জীবনে বা কবির মনে কোনো এক মুহূর্তে মনের মধ্যে একটা প্রবল আকাঙ্ক্ষা জেগেছে যে তিনি তার বাস্তবতাকে অতিক্রম করে একটা সুন্দর জগতে হারিয়ে যাবেন। এই হারিয়ে যাওয়াটার যে মনের মধ্যে প্রবল বাসনা, এটাই হচ্ছে জোয়ারের মধ্য দিয়ে ফুটে উঠছে। আবার যখনই পরমুহূর্তে কবি তার বাস্তব পরিস্থিতি সম্পর্কে সচেতন হয়ে উঠছেন, তখনই কবির সেই প্রবল আকাঙ্ক্ষাটা আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে, মনের মধ্যেই হারিয়ে যাচ্ছে। কবি তার বাস্তবের প্রেক্ষাপট সম্পর্কে সেই মুহূর্তের জন্য সচেতন হয়ে উঠেছেন। এটাই হচ্ছে ভাটার শোষণ। তাহলে একটা মানুষের জীবনে বা কবি তার নিজের অস্তিত্বের মধ্যে দিয়েই এখানে বোঝাচ্ছেন যে মানব জীবনে মূলত প্রতিনিয়ত এই জোয়ার আর ভাটার নিয়ন্ত্রণের মতো মনের মধ্যে সমস্ত বাধা প্রতিবন্ধকতার মধ্যে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা, আবার বাস্তব সম্পর্কে সচেতন হয়ে যাওয়ার ব্যাপারটা চলতেই থাকে এই জোয়ার ভাটার দ্বারা নিয়ন্ত্রণের মতো। এরপর কবি কবিতা এখানে এই স্তবকেই ব্যক্ত করছেন যে বাণিজ্য তরী নিয়ে তিনি প্রস্তুত হয়েছেন এবং সেই প্রস্তুতি স্বরূপ তিনি শুধু দাঁড় টানা নয়, মাস্তুলে পালও বাঁধছেন। কিন্তু কবি সচেতন, কবি জানেন যে তার নৌকো চিরকালের জন্য নোঙর হয়ে রয়েছে। কবি কিন্তু এখানে সেই বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাটাকে থামিয়ে দেননি। তিনি সচেতন বাস্তবতা সম্পর্কে বা বাস্তব ক্ষেত্র সম্পর্কে, তবুও তিনি তার প্রচেষ্টাটা চালিয়ে যাওয়ার কথা ব্যক্ত করছেন। আসলে মানব জীবনে এটাই করতে হয়। এখানে আরও একটা লাইন ছিল এর আগে, যে স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। কে আহরণ করে? ভাটার শোষণ। স্রোতের প্রবল প্রাণ বলতে কি, মানে যখন ভাটা আসছে তখন জোয়ারের সময় যে স্রোতের প্রাবল্য থাকে সেটা ম্লান হয়ে যায়, এটার বাহ্যিক অর্থ। আসলে আমাদের মানব জীবনে দেখা যায় যখন বাস্তব ক্ষেত্রটা আমাদের কাছে খুব প্রগাঢ় হয়ে ওঠে, আমরা বাস্তব ক্ষেত্র সম্পর্কে যখন খুব সচেতন হয়ে উঠি, তখন কিন্তু আমাদের মনের মধ্যে সেই দূর সিন্ধু পারে মতো আশা আকাঙ্ক্ষার জগতে পাড়ি দেওয়ার যে আকাঙ্ক্ষাটা মুহূর্তের মধ্যেই যেন নিভে যায় বা ম্লান হয়ে যায়। এটা কিন্তু এই লাইনের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। তা এর পরের দিকে দেখবে রয়েছে যে কবি সচেতন হয়েও প্রচেষ্টা নিয়ে চলেছেন। এরপর নিস্তব্ধ মুহূর্তের কথা বলছেন, যখন সাগর গর্জনে যেন সমস্ত কিছু কেঁপে উঠছে। সিন্ধু ক্ষেত্রে বা সমুদ্রের প্রেক্ষাপটে আমরা দেখব যখন একটা নিস্তব্ধ মুহূর্ত, তখন সাগরের গর্জনটা ছাড়া যেন কর্ণে আর কিছুই ধ্বনিত হয় না। ঠিক মানব জীবনেও যখন একটা একাকিত্বের ব্যাপার রয়েছে বা একটা নিস্তব্ধ ক্ষেত্র রয়েছে বাস্তবের প্রেক্ষাপটে, তখন সেই মানুষের মনের মধ্যে তার যে কল্পনার জগৎ, সেটা যেন ধীরে ধীরে প্রগাঢ় হতে আরম্ভ করে। কিন্তু সেই মানব জীবন বা কবি বাস্তব সম্পর্কে সচেতন। সেই মুহূর্তেই তার মনের মধ্যে পাড়ি দেওয়ার আকাঙ্ক্ষাটা জাগছে ঠিকই, কিন্তু কোনোভাবেই সেই পাড়ি দেওয়ার ব্যাপারটা সফলতা লাভ করছে না, যে কারণে একটা স্রোতের বিদ্রূপ যেন কবির কানে ধ্বনিত হচ্ছে। আসলে স্রোত কোনোভাবেই বিদ্রূপ করছে না। যখন একটা নৌকো তটভূমিতে নোঙর করা আছে, তখন হয়তো জোয়ার এসেছে, তাহলে সেখানে যদি কেউ বসে সেই নৌকোয় দাঁড় টানে, তাহলে তো নৌকোটি নোঙর করা আছে, দাঁড় টানলেও তো সেই নৌকো এগোতে পারবে না। সেই মুহূর্তে দাঁড় টানলে স্রোতের যে জলরাশির আওয়াজ, সেটা দাঁড়ে আঘাতপ্রাপ্ত হয়ে যে ধ্বনি উত্থিত হবে। আবার ওই নৌকো যখন নোঙর করা নেই, জলের মধ্যে পাড়ি দিচ্ছে, তখন তখনও দাঁড় টানা হচ্ছে, দাঁড়ে জলের যে আঘাতে যে ধ্বনিটা উত্থিত হচ্ছে সেটা কিন্তু আলাদা হবে।
তাই কবি মনে করছেন যে নৌকোটা তো নোঙর করা আছে, তাকে দাঁড় টেনে তো এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, তাই এখানে স্রোত যেন বিদ্রূপ করছে। আসলে এটা কবির মনেরই ভাবনা। তা এরপরে আমরা দেখব যে কবি আবার প্রচেষ্টা নিচ্ছেন এর মধ্যেই, যে তারায় তারায় তিনি দিক নির্ণয় করার চেষ্টা করছেন কিভাবে তিনি পাড়ি দেবেন। কিন্তু কবি জানেন যে তার এই প্রচেষ্টাটাই বিরামহীন, তার এই দাঁড় ডানাটা বিরামহীন। আসলে মানব জীবনে এই প্রচেষ্টা চিরকালের জন্য চালিয়ে যেতে হয়, আর এই প্রচেষ্টা চালানোর মধ্যে দিয়েই কিন্তু মানব জীবন একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে এগিয়ে যায়। এরপর শেষ 4 লাইনের মধ্যে বলছেন আবারও, এবারে কবি তাহলে এই পরিস্থিতির মধ্য দিয়ে একটা সিদ্ধান্তমূলক দিকে আসছেন যে তরি ভরা পণ্য নিয়েছেন। তরি ভরা পণ্য বলতে নৌকোর মধ্যে বাণিজ্য তরি যাওয়া হয়, পণ্য নিয়ে বাণিজ্য করতে যায়। তাহলে আমি কবিতার শুরুতেই বলেছিলাম, আলোচনার শুরুতেই বলেছিলাম যে এই তরি বা নৌকো বা বাণিজ্য তরি বলতে মানব জীবনকে বোঝানো হচ্ছে। তাহলে মানব জীবনের মধ্যেও, একটা মানুষের জীবনের মধ্যেও নানান অনুভূতি অভিজ্ঞতা নিয়ে সে যেন তার নিজেকে পণ্যে সমৃদ্ধ করে তোলে। তাহলে আমরা আমাদের জীবনের পথে যতই এগিয়ে চলি, ততই নানান পরিস্থিতির মধ্য দিয়ে, নানান প্রতিকূলতার, নানান সফলতার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সমৃদ্ধ করে তুলি। যে জীবনটা কি সেটা বুঝতে শিখি, এবং এগিয়ে চলাটাই যে একমাত্র জীবনের মূল মন্ত্র, সেটা জীবন থেকে আমরা অনুভব করতে আরম্ভ করি। এটাই হচ্ছে তরি ভরা পণ্যর মধ্য দিয়ে বোঝানো হচ্ছে। মানব জীবন সমৃদ্ধ হতে থাকে যতই মানব জীবন এগোতে থাকে। তাহলে এভাবেই সপ্তসিন্ধু পারেও কিন্তু সে সমৃদ্ধ হয়েও পাড়ি দেওয়ার চেষ্টা অনবরত করে যায়। কিন্তু সেটা তো সম্ভব নয় পাড়ি দেওয়া, কেননা তটের কিনারে তো মানব জীবন আবদ্ধ হয়েই রয়েছে। বাস্তবের প্রেক্ষাপটে তো মানব জীবন নানান বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে, তার তো সেখান থেকে বিচ্যুতির কোনো উপায় নেই। তবুও মানব জীবনের নিয়ম হচ্ছে এগিয়ে যাওয়া, যে কারণেই কবিতার শেষ 2টি লাইনে মিছের পরিবর্তে কবি তবু শব্দটি ব্যবহার করছেন। কবি সচেতন, জানেন তিনি এগোতে পারবেন না, তবুও এই এগিয়ে যাওয়ার প্রচেষ্টা গ্রহণ করা, আবার থেমে যাওয়া, আবার প্রচেষ্টা গ্রহণ করা, এভাবেই কিন্তু মানব জীবন এগোতে থাকবে। যে কারণে কবিতার শেষে কবি সিদ্ধান্তমূলকভাবে মিছের পরিবর্তে তবু শব্দের ব্যবহার করছেন। আশা করছি কবিতাটির বিষয়বস্তু তোমরা বুঝতে পেরেছ। কবিতার মধ্যে কবি কি রূপক ব্যবহার করেছেন, রূপকের আড়ালে কি মূল বিষয়কে উপস্থাপন করেছেন, সেটাও তোমরা বুঝতে পেরেছ। এবং এভাবে যদি বিষয়বস্তুটাকে মাথায় রাখতে পারো, তাহলে কবিতায় যে কোনো বড় প্রশ্নের উত্তর লেখা তোমাদের অসুবিধা হবে না। তাহলে আজকে তোমাদের কাছে এই কবিতাটির পরীক্ষার রিভিশনের জন্যই আলোচনা করলাম। তোমরা যদি চাও এর প্রশ্ন উত্তর সহ আলোচনা পেতে পারো, আজকের এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্কগুলোকে শেয়ার করে রাখলাম।